ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যাচ্ছেন? তাহলে শোভন চেয়ার নাকি এসি চেয়ার কোনটা নিবেন? এই একটা ভুল ডিসিশন আপনার পুরো জার্নি খারাপ করে দিতে পারে। এছাড়াও ৳৭৮০ র এই ট্রেন জার্নি আসলে কি worth it কিনা? স্টেশনে নামার পর অটোওয়ালাদের থেকে কিভাবে বাঁচবেন? আমি মেরিন ড্রাইভ রোডে মাত্র ৳১২০০ য় ৩ বেলা খাবার সহ যেই রিসোর্টে ছিলাম সেটাও জানাবো এই ভিডিওতে। আর এই ভিডিও যদি আপনি দেখেন আপনার কক্সবাজার ট্রিপ প্ল্যানটা করা অনেক বেশি ইজি হয়ে যাবে। চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যাচ্ছি হচ্ছে কক্সবাজারে। এই প্রথম যাবো হচ্ছে ট্রেনে করে। আমাদের ট্রেন হচ্ছে ৬টা ১৫-তে, প্রায় ৮.৫ ঘন্টা জার্নি। সো আমি এর আগে কখনো যাইনি। সো আজকে যাবো, দেখি আসলে কেমন এক্সপিরিয়েন্স হয়। আশা করি ভালোই হবে। এই জন্য দিনের ট্রেনটা নিচ্ছি যাতে করে হচ্ছে যে সব ভিউ দেখতে পারি ঠিকঠাক মতো করে আর কি। আজকে যে বগিতে উঠছি এই বগিতে পুরা বগি ফাঁকা, আমি আপনাদেরকে একটু দেখাই। সকালের রোদ ওঠা দেখতে যাচ্ছিলাম, চারপাশে সবুজ মাঠের মাঝ দিয়ে ট্রেন ছুটে চলেছে। রোদ বাড়তেই শুরু করলে বুঝতে পারলাম যে আসলে নন এসি টিকিট কাটা একদমই ভুল হয়েছে, কারণ গরমটা বেশ গায়ে লাগছে। তাই সুযোগ থাকলে এসি সিটে যাওয়াই বলে ভালো আমি মনে করছি। কক্সবাজারের কাছাকাছি আসতেই পাহাড়ের পাশ দিয়ে ট্রেন ছুটে চলছিল, আর চারদিকে এত সবুজ গাছপালা দেখে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল। কিন্তু গরমও বেশ লাগছিল। তারপরে এই ভিউগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছিল। বহুত জার্নি হয়েছে। এখন ৩টা ১৫ বাজে, আমরা কক্সবাজার স্টেশনে এসে নামছি। প্রায় ট্রেনটা ৪৫ মিনিট লেট ছিল। ট্রেনের যাত্রাটা কিন্তু খুব একটা ভালো ছিল না। ফার্স্টে যেমন এক্সাইটেড ছিলাম, কিন্তু নামার পরে এবং জার্নিটা করে পুরাটাই হতাশ। আমি হচ্ছে যে স্টেশন থেকে বের হইলাম, এটা হচ্ছে আমাদের কক্সবাজারের টার্মিনাল, যেটা বেশ সুন্দর। এবং হচ্ছে যে এখানে যে ঝিনুকটা আছে, এই ঝিনুকটা কিন্তু অলরেডি ময়লা পড়ে গেছে। প্রথম যখন উদ্বোধন করছি তখন অনেক বেশি সুন্দর ছিল, বাট এখন ময়লার কারণে খুব একটা সুন্দর লাগতেছে না। বাট এই জায়গাটাকে পরিষ্কার করলে আরও ভালো লাগবে। তবে আমাদের এই যে টার্মিনালটা, যে রেল স্টেশন, এটা বেশ সুন্দর। যদি আমরা এটাকে এভাবে পরিচর্যা করে রাখতে পারি তাহলে হয়তো আরও বেশি সুন্দর থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সকলকে সচেতন থাকা উচিত আর কি। এই কত উঁচা, এখান থেকে এই পর্যন্ত বেশ ভালো। সো আমরা এখন বের হয়ে যাবো, যেহেতু এখন অনেক রোদ। আর এই দিকটাতে হচ্ছে সামনের দিকে মানুষ দাঁড়ায় আছে, ওখানে হচ্ছে অনেক অটো ইজি বাইক পাওয়া যাবে। তো সেখান থেকে আমরা যাবো, এদেরকে ভাড়া করবো। ট্রেন স্টেশনে আসলে এখানে যে অটো ইজি বাইক গুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে বড় বাটপার, এবং এরা কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম করে থাকে। নর্মালি ভাড়া হচ্ছে সরকার নির্ধারিত ৳৩০, কিন্তু ওরা হচ্ছে ৳৫০ নিচে একদম যেতে চায় না। তা আমি যখন গেলাম ওরা আমার কাছে ৳৩০০ ভাড়া চাইলো এখানে। পরে আমি ওদেরকে বললাম যে আসলে কত হইলে যাবা? তখন অনেক দামাদামি করে ৳১০০ একজনে বলল যে ভাই ৳১০০ হইলে লাস্ট যাবো। একজন ৳১২০ বলল। পরে আমি একদম শেষে দামাদামি করে মাত্র ৳৮০ য় রাজি করালাম। যদিও এটা ভাড়া ছিল ৳৩০, কিন্তু আসলে এর নিচে আমার মনে হয় আমি হয়তো পেতাম না। তাই এরপর হচ্ছে এই অটোতে উঠে যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আজকে হচ্ছে কক্সবাজার আমাদের প্রথম দিন। সো কক্সবাজারে এসে এখন হাঁটতে বের হইলাম। পুরা কক্সবাজারের মানুষজন এত কম, অনেক ভালো লাগতেছে। তবে ওয়েদার কিন্তু এখন অনেক বেশি ঠান্ডা। এটা হচ্ছে যে কক্সবাজার এয়ারপোর্ট রোড, এখানে আছে কক্স কার্নিভাল। আর এখন তো দোকানপাট অলরেডি বন্ধ, যেটা বলছি। আমি জাস্ট আসছি যে এখানে এই যে সুন্দর জিনিসটা, সেটা ছবি তোলার জন্য। কক্স কার্নিভালের আগে হচ্ছে যে সুন্দর এই একটা রেস্টুরেন্ট রয়েছে, এটার নাম হচ্ছে আটলান্টিক, এবং এটা বেশ কালারফুল ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। যদিও আমার ঢোকা হয়নি, বাট এটার রাতের যে ভিউটা এটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা এই যে সেন্টার যে মোড়টা আছে এখানে হচ্ছে আমরা ২-৩ টা ছবি তুলে আমরা হচ্ছে লাবণী পয়েন্টের দিকে যাচ্ছিলাম, এবং লাবণী পয়েন্টের দিকে যাওয়ার ক্ষেত্রেও আমরা দেখলাম যে যতগুলা দোকান পড়ছে চোখের সামনে সবগুলা বেশ লাইট করা, এবং এটা অনেক বেশি কালারফুল, যেটা আসলে টুরিস্ট যারা আসে তাদেরকে অ্যাট্রাকশন করার জন্য এই সৌন্দর্যটা। আর এখানে হচ্ছে যে সামনেই আমরা যখন একটা গেলাম, একটা বুক শেলফের একটা দোকান আছে। এখানে চাইলে আপনি এখানে বসে চাটা খেতে পারবেন, সাথে হচ্ছে বইও পড়তে পারবেন। আর সবচেয়ে বেশি আমার চোখে নজর কেড়েছে এই পেঁয়াজু যে গরম দোকানটা এটা। এটার লাইটিংটা আরো বেশি কালারফুল ছিল, এবং এখানে পেঁয়াজু এবং চা একসাথে পাওয়া যায়। সাথে হচ্ছে অন্যান্য ভিন্ন, ভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। বেশ সুন্দর। তারপর সোজা আমরা হেঁটে চলে আসছি এই লাবণী পয়েন্টের বিজে যে মার্কেটটা সেটা দেখার জন্য। রাতের বেলা হওয়াতে এখন ভিড় কিন্তু একদমই নাই বললেই চলে। তবে এখানে জিনিসপত্রের দাম কিন্তু সবকিছু অনেক বেশি। আমি এখন আছি লাবণী পয়েন্টে। এখানে মানুষজন একদমই নাই বললেই চলে। তো সমুদ্রের যে গর্জন, অসম্ভব রকম বেশি। আমার পিছনে কিছু রেস্টুরেন্ট খোলা আছে, অনেক বেশি সুন্দর লাগতেছে, তবে একদম নীরব। তবে এখানে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করছি, এখানে কোনো লাইট নাই। তো এই যে পুরো বিচের যে এরিয়াতে, এখানে যদি সব জায়গাতে বড় বড় লাইট করে দিত সেক্ষেত্রে একটা সেফটি যে কনসার্নের যে ব্যাপারটা, এটা থাকতো না। বাট টিল নাও এখানে সেফটির একটা কনসার্ন আছে, যদিও পুলিশের টহল বা যাই থাকুক না কেন, লাইট দিলে ব্যাপারটা আরও বেশি সুন্দর হতো। একদম লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা হয়ে কলাতলি বিচে চলে আসছি। পুরো বিচি ফাঁকা।
এখানে মানুষজন যেটা বলছে একদমই নাই মানে নাই। তারপর আমরা একটা মাছের দোকান দেখলাম। এখানে গিয়ে ভাবলাম যে সামুদ্রিক কিছু মাছ খাবো। হয়তো দাম কিছুটা কম পড়বে। কিন্তু আসলে আমরা ভুল ছিলাম। মাছের অনেক দাম বেশি। কিছু মাছ হচ্ছে দেখতে খুব সুন্দর। এটা হয়তো ২-১ দিন আগের ছিল এবং কিছু মাছ হয়তো আজকে ছিল তাজা। কিন্তু আমাদেরকে যে কয়টা মাছ দেখাইলো এর মধ্যে ২-৩ টা মাছ আমরা দেখলাম যে একটু পচা টাইপের এবং দামও অনেক বেশি বলতেছিল। আর এর মধ্যে হচ্ছে লবস্টারের দাম জিজ্ঞেস করলাম। বলল যে প্রতি ১০০ গ্রামের দাম হচ্ছে ৳২৫০ যেটা হচ্ছে অনেক বেশি ছিল। আর রাত তখন প্রায় ১০টার বেশি হওয়ার কারণে আমরা অন্য যে খাবার দোকানে যাবো সেটাও পাচ্ছিলাম না। ওদের সাথে দামটা আমাদের মিলে নাই। তারপরে আমরা ওদের এখান থেকে মাছ না কিনে আমরা চলে গেলাম কাচ্চি খাইতে। আমি চলে আসছি কাচ্চিরানি রাতের খাবার খাওয়ার জন্য, কারণ রেস্টুরেন্ট সব বন্ধ কক্সবাজারে। সো ওদেরকে ফোন দিলাম, ওরা বললো যে ওরা ওপেন আছে, কাচ্চি অলরেডি বন্ধ করে ফেলছে। রাত তখন প্রায় 10:30 বাজে। আমরা যতক্ষণে কাচ্চি অর্ডার দিলাম এটা হচ্ছে যে কাচ্চির শেষের দিকে ছিল এবং কাচ্চির মাংসগুলা অনেক বেশি শক্ত ছিল। সো এখানে যাওয়ার একটা বড় রিজন হচ্ছে যে আমি Facebook এ, TikTok এ এবং অনেক জায়গাতে কাচ্চি রান্নার প্রচুর ভালো রিভিউ দেখছি। ওই পার্সপেক্টিভে আমি আসলে এখানে গেছিলাম এবং কাচ্চি ভাইও ছিল, সুলতান ডাইনও ছিল। তো কিন্তু ওগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি এখানে গেছি। কিন্তু অর্ডার দেওয়ার পর ওরা যে আমাকে খাবারটা সার্ভ করছে, আমি খাওয়ার সময় বুঝতে পারলাম যে মাংসগুলো অনেক শক্ত ছিল এবং খাবারে খুব একটা টেস্ট ছিল না। আমি জানি না এটা কেন হইছে? এটা কি ওইদিনে ওদের খাবারটা খারাপ হইছে? নাকি আসলে সবসময় এরকমই থাকে? হয়তো অ্যাডভার্টাইজ যেটা করে সেটা অনেক বেশি ভালো করে। এটা আসলে আপনারা যারা কাচ্চি এনে খাইছেন তারা ভালো বলতে পারেন। বাট আমার এক্সপেরিয়েন্স খুবই বাজে ছিল। সো আমি তো এটলিস্ট 2nd বার এখানে খাবো না। থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের ২য় দিন। আমরা হচ্ছি যে আজকে থাকবো হচ্ছে যে একটা ক্যাম্পিং রিসোর্টে। এটা হচ্ছে ক্যাম্পিং কক্সে। সো আমরা হচ্ছে মেরিন ড্রাইভ রোড ধরে এখন যাচ্ছি সেখানে। অনেক রোদ কিন্তু দেখেন যে রোদের যে তাপটা বোঝা যাচ্ছে। তো আমরা এখানে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করছি ৳২৫০ দিয়ে। নরমালি লোকাল ভাবেও কিন্তু যাওয়া যায় এই প্যাচার দ্বীপে। কিন্তু টুরিস্ট দেখলে ওরা আসলে যাইতে চায় না। সেক্ষেত্রে কিছু আর করার থাকে না। নরমালি রিজার্ভ করেই যাইতে হয়। আর যদি আপনি একদম লোকাল ভাড়ায় যাইতে চান সেক্ষেত্রে অনেকক্ষণ আপনাকে ডলফিন মোড়ে থাকতে হবে। ওখানে থেকে তারপর হচ্ছে যে ভাড়া করতে হবে। সো এই হ্যাসেল আসলে কেউ নিতে চায় না। বাট আই প্রেফার যে বাজেট ট্যুরে ঘুরতে গেলে আপনি লোকালি আসাটাই ভালো। চারপাশের সৌন্দর্য দেখতে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সেই রিসোর্টের দিকে। একপাশে পাহাড় আর আরেক পাশে হচ্ছে সমুদ্র। এই ভিউটা আসলে সবসময় ভাল লাগে। কক্সবাজারে এই নিয়ে আমার ৯ থেকে ১০ বার যাওয়া। আমার কক্সবাজার সবসময় বেশি ভালো লাগে। ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে আমাদের রিসোর্টে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রিসোর্ট এটা। আমি এখন আছি ক্যাম্পিং কক্সে। সো রিসেপশনে দাঁড়ায় আছি, লোক আসলে পরে হচ্ছে যে রুমটা গুছিয়ে দিলে ওখানে যাব। এ হচ্ছে ক্যাম্পিং কক্সের আমার ফার্স্ট যে ভিউটা সেটা। আর এখানে হচ্ছে ওদের সাইনবোর্ড দেওয়া ক্যাম্পিং কক্সের। সো আমরা হচ্ছে এখন রুমে চেক ইন করবো। আমাদের পড নাম্বার হচ্ছে ৫ নাম্বার হাউস আর কি। যেখানে অনেক অ্যাক্টিভিটি করার জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমি আগে রুমটা চেক ইন করে দেখাই রুমে কী কী আছে, দেন তারপর বাকি কথা বলতেছি। সো আমরা হচ্ছে আমাদের এখন পড হাউসে ঢুকবো। এই হচ্ছে আমাদের পড হাউস। আর এই দিকটাতেও থাকা যাবে দুজন, বেসিক্যালি ডাবল বেডের এটা। আর উপরে একটা ফ্যান আছে যেহেতু এখন গরমের দিন। ছোট্টখাটো একটা রুম, ছিমছাম আছে, বেশ সুন্দর, খারাপ না। এই হচ্ছে আর কি আমার আজকের হাউসটা। আমি এখানে থাকবো। আমার এই রিসোর্ট নিয়ে ফুল একটা ভিডিও করা আছে। আমি আই বাটনে দিয়ে দিব। ওখানে একদম ইন ডিটেইলস সবকিছু বলা আছে রিসোর্টে কিভাবে কি করছে এবং খাবারের যে মান কেমন ছিল। আর এই রিসোর্টের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওদের ৩ বেলা খাবার ইনক্লুড থাকে। সো আপনি আমার ওই ভিডিওটা দেখলে এই রিসোর্ট সম্পর্কে সবকিছু জানতে পারবেন। রিসোর্টের যে প্রাইভেট বিচটা ছিল এখানে আসছি আমরা। এখানে বিকালবেলা যে ভিউটা এটা অনেক বেশি সুন্দর। সো আই প্রেফার যে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসবেন এবং ভিউগুলা এনজয় করবেন। অনেক বেশি ভালো লাগবে। নরমালি হচ্ছে যে সুগন্ধা কলাতলির যে ভিড় সেটা থেকে এখানকার যে ভিউটা এটা অসম্ভব রকম সুন্দর লাগবে এবং এখানে কোনো ভিড় কোলাহল কিছু নেই। সো যে কারণে আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধব, পরিবারের সাথে চাইলে এখানে সুন্দর সময় কাটাতে পারবেন। আমাদের প্রাইভেট বিচে আমাদের গোসল করা শেষ। এখন আমরা হচ্ছে রিসোর্টের দিকে যাব। রিসোর্টে গিয়ে চেক আউট নেবো। চেক আউট দিয়ে তারপরে সন্ধ্যার ট্রেনে অথবা বাসে করে চলে যাবো ঢাকাতে। এই যে ওরা দুজন আমাদের সাথে ছিল, এখন আমরা যাচ্ছি। এখন আমাদের সাথে আবার চলে যাচ্ছে। ওরা ছিল আমাদের গার্ড। আমি এখন আছি হচ্ছে কক্সবাজার কলাতলি বিচে। আসলে এখানে না আসলে ভালো লাগে না। আমরা বেসিক্যালি আজকে চলে যাবো এই কারণে এখানে আসা এবং দুপুরবেলা হওয়ার কারণে মানুষজন কম দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু সুগন্ধা যে মেইন পয়েন্টটা আমরা এটা থেকে একটু দূরে যে কারণে একটু মানুষজন কম। আমি এখানে যে সমুদ্রের যে ঢেউটা অনেক বেশি ভালো লাগতেছে।
আর কক্সবাজারের এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে। যখনই আমি যাই এই ঢেউয়ের মধ্যে মানে একদম ডুবে যাই। তো গোসল করা হয় নাই আসার দিন, বাট এর আগের দিন করা হইছিল। তো এটা অনেক বেশি আমার ভাল লাগে। এই যে এখন একটা বসলাম এখানে, ভালোই ঠান্ডা বাতাস, কিন্তু বাইরে কিন্তু প্রচন্ড রোদ। রোদ হইলে বাতাসের কারণে ঠান্ডা লাগতেছে আর কি, বাট বিচে গেলে অনেক বেশি রোদ লাগতেছে। এখানে যে মাছ উঠছে সবগুলো একদম ছোট ছোট মাছ। ভাবছিলাম যে বড় বড় মাছ উঠবে এরকম না। আর সামুদ্রিক কিছু কাঁকড়া আর কি বাটা মাছ, তারপর হচ্ছে কি শিং বের করে এরকম এই ছোটো ছোটো মাছ আছে যেগুলো আপনাকে দেখাইছে। এগুলা কখনো আগে এরকম দেখে নেই সমুদ্র থেকে মাছ কীভাবে ওরা উঠে। আমি বেসিক্যালি সামুদ্রিক মাছ দেখার জন্য দৌড়াই গেছি। আমার ইচ্ছা আছে একদিন হচ্ছে যে একদম জেলেদের সাথে ভিতরে যাবো, ওশানের ভিতরে, ওখানে যে বড় বড় মাছ আছে ওগুলা ধরে সেটা দেখবো, ওদের সাথে একটা নাইট স্টে করবো। স্টার ফিশটা জীবিত, দাও রেখে দাও, ছেড়ে দাও। হ্যাঁ উল্টে করে একটু পরে হচ্ছে সানসেট যাবে। আমরা সানসেট দেখে সুগন্ধা বিচটা ঘুরে তারপর হচ্ছে আমরা বাসার দিকে চলে যাবো। এখন যাচ্ছি সুগন্ধা বিচের দিকে, ওখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে দূর থেকে। আপনারা সামনে একটু দেখতে পারবেন। এই হচ্ছে সুগন্ধা বিচে মানুষের সমাগম, বহুত মানুষ এখানে। সমুদ্রের বড় বড় ঢেউ আর তার সাথে সানসেট, এই মুহূর্তটা এনজয় করছি বর্তমানে। কত বড় ঢেউ এই যে দেখেন, মানে আরো বড় ঢেউ আছে আর কি। নদীতে এমনিতেই জোয়ার ভাটার একটা ব্যাপার আছে, ওই জন্য ঢেউটা একটু কম। কালকে রাতে প্রচন্ড জোয়ার ছিল, একদম কলাতলির যে সাইমনের যে উপর জায়গাটা লাইক যেখানে নর্মালি বিচে এখন পানি থাকে না, এই পর্যন্ত ইয়ে উঠে গেছে, অনেক গিয়েছিল কালকে। আজকে আবার একটু কম, রাতে হয়তো আবার বেশি পানি বাড়তে পারে আর কি। বাট এখন কিন্তু ভালোই লাগছে, সাথে জোয়ার আর হচ্ছে সানসেট হচ্ছে। এই যে ওপারে হচ্ছে চাঁদ উঠে গেছে আর এপারটা হচ্ছে সানসেট যাচ্ছে। আমরা এখন আচার কিনতে যাইতেছি, এদিকে তো আচারের অনেক দাম। ভাই এগুলা কত করে? আচ্ছা 12 প্যাকেট আছে। কোথায় এটা? আচ্ছা 6 প্যাকেট কিছু তো না এটার মধ্যে। এটা কত ভাই? 80 টাকা। এই গরু মেরে সাথে এরে এরে যাস না ও গেল গা। এই যে চাঁদ দেখা যাচ্ছে, আজকে হচ্ছে পুরোটাই ফুল মুন। আমরা এই যে চাঁদকে দেখে আজকে ঢাকার দিকে চলে যাব। কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।